এই মুহূর্তের সব থেকে বড় খবর, লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করার নির্দেশ দিল নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট। এবং এই তালিকা প্রকাশ করতে হবে তথ্য গড়মিলের যে তালিকা, সেই তালিকা তথ্য গড়মিল তালিকা প্রকাশের নির্দেশ ভোটার চাইলে শুনানিতে বিএলএ, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ও বৈধ নথি নয় কেন, পর্যবেক্ষণ। সুপ্রিম কোর্টের কি বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আইনজীবী, দেখুন। লিস্ট পাবলিশ করতে হবে পঞ্চায়েত অফিসে এবং ব্লক অফিসে, অ্যান্ড ইন দি সিটি ইন দি ওয়ার্ড অফিস। লিস্ট পাবলিশ করার পর 3 দিনের মধ্যে নোটিশ যাবে এবং তার থেকে 10 দিনের মধ্যে হিয়ারিং কনক্লুড করতে হবে। 2 নম্বর হচ্ছে, ওরা যে বিএলএ কে অ্যাটেন্ড করতে দিচ্ছিল না, কোর্ট বলেছে যে কোনো ইলেক্টর যার নাম রয়েছে হিয়ারিংয়ে ডাকবে, হি অর সি ক্যান টেক দি অ্যাসিস্ট্যান্স অফ এনিওয়ান। যার ইচ্ছে সে অ্যাসিস্ট্যান্স দিতে পারবে, এক্সক্লুশন তো নেই, ইনক্লুশন। হিয়ারিংয়ে রেকর্ড করতে হবে এবং এই হিয়ারিংটা পঞ্চায়েত ভবনে, পঞ্চায়েত অফিসে হবে এবং ব্লক অফিসে হবে এবং ওয়ার্ড অফিসে হবে। নেক্সট, এই যে অ্যাডমিট কার্ড মাধ্যমিক পরীক্ষা, যে অ্যাডমিট কার্ড ডেট অফ বার্থ আছে সেটা নেওয়া হবে না। সেটা আমি বলেছি যে পশ্চিমবাংলাতে এটা নেই। পশ্চিমবাংলায় অ্যাডমিট কার্ডের মধ্যেই নাম্বার রয়েছে, কোনো সার্টিফিকেটে ডেট অফ বার্থ থাকে না। অ্যান্ড দি জাজেস হ্যাভ এগ্রিড টু সার্টিফিকেট যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থ তোমাকে গ্রহণ করতে হবে। প্রথম থেকেই অভিযোগ ছিল বিভিন্ন রাজনৈতিক দলের, বিশেষ করে শাসক দলের তৃণমূলের, যে কেন বিডিও অফিসে, কেন পঞ্চায়েতে নয়, ব্লক অফিসে নয়, এবং 1,36,00,000 নাম প্রকাশের নির্দেশ। আমরা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শুনলাম অনেকটাই। মৈত্রী, আরও একটা বিষয় জানতে চাইব যে আজকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে নাম ভুলের জন্য নাকি হিয়ারিংয়ে ডাকা হচ্ছে না, ডাকা হচ্ছে বাবা মায়ের সঙ্গে ছেলে বা মেয়ের বয়সের ফারাকে। কিন্তু এরকম তো আমাদের কাছে ভুরি ভুরি খবর, অভিযোগ এসেছে যে নামে ভুলের জন্য হিয়ারিংয়ে ডাকা হয়েছে। একেবারেই দেখো, আজকে কপিল সিবাল তিনি যখন এই বিষয়টি তোলেন যে নামের ভুলের জন্য ডাকা হচ্ছে, গাঙ্গুলি বা গঙ্গোপাধ্যায়, দত্তা, এই বিষয়গুলো যখনই হচ্ছে তখনই লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকায় তারা চলে আসছে। কিন্তু আজকে কমিশনের তরফ থেকে রাকেশ দ্বিবেদী, তাদের আইনজীবী, তিনি স্পষ্ট করে বলেন যে না, এটা ক্যাটেগরিক্যালি বলে দেওয়া হয়েছে যে নাম ভুলের জন্য কাউকে, নামের জন্য সমস্যা থাকলে তাদের কাউকে নোটিশ দেওয়া হবে না। কিন্তু এই ঘটনা যে ঘটছে সেই বিষয়টা কিন্তু অন্য আইনজীবীরা তারা কিন্তু আজকে সর্বোচ্চ আদালতের নজরে এনেছেন এবং বিচারপতিরা আজকে স্পষ্টতই তারা এটা উল্লেখ করেছেন যে মানুষের হয়রানি হচ্ছে এবং এত সংখ্যক মানুষকে যখন নোটিশ দেওয়া হয়েছে যাদের নাম কিন্তু 2002 এর তালিকার সঙ্গে ম্যাপ রয়েছে, কিন্তু তাদের নামের কিছু লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে। বয়সের ফারাকের বিষয়টিও কিন্তু আজকে বিচারপতিরা তুলে ধরেছেন। তারা বলছেন যে আমরা এমন একটি দেশে থাকি যেখানে খুব দুঃখের বিষয় হলেও বাল্য বিবাহ এখনো ঘটে এবং এর আগেও ঘটেছে। ফলে সেখানে বয়সের ফারাক, বাবা মায়ের সাথে সন্তানের মাত্র 15 বছর, সেই বিষয়টাকে কি করে লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে একটা সার্বিক ক্ষেত্রে আনা যেতে পারে। কমিশনের তরফ থেকে বেশ কিছু উদাহরণ তারা তোলার চেষ্টা করছিলেন। লজিক্যাল ডিসক্রিপেন্সির ক্ষেত্রে কোনো এক ব্যক্তির 100টি সন্তান পাওয়া গিয়েছে, 234 জন ব্যক্তি একজন ব্যক্তির সাথে কানেক্টেড এরকম পাওয়া গিয়েছে। কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে বারবার করে দোলা সেন এবং ডেরেক ওব্রায়েনের আইনজীবী কপিল সিবাল এবং শ্যাম দিওয়ান তারা প্রত্যেকেই যেটা বারবার করে তুলে ধরেছেন যে এগুলো যদি 1,36,00,000 মানুষের হয়রানির ঘটনায় 4 বা 5টি এরকম উদাহরণ পাওয়া যায়, সেটা কখনো অ্যাজ আ হোল উদাহরণ হতে পারে না। আরও একটি ইন্টারেস্টিং জিনিস আজকে উল্লেখ করা হয়েছে, কারণ 1,36,00,000 যে নাম লজিক্যাল ডিসক্রিপেন্সি, তথ্য গড়মিল, সেই তথ্য গড়মিলের তালিকা বারবার প্রকাশের কথা দাবি জানিয়ে আসছিল তৃণমূল, যদিও বিজেপি বলছিল এটা নির্বাচন কমিশনের ব্যাপার এবং নির্বাচন কমিশন এসআইআর করেই এখানে ঠিকঠাক রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে পারবে, এটা বিজেপির দাবি ছিল। আজকে যদিও লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম তালিকা প্রকাশ করার নির্দেশ দেওয়া হলো, মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার এই লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা, হয়রানি, এই সমস্ত নিয়ে 5 বার নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন এবং তিনি বলেও ছিলেন 13ই জানুয়ারি রাজনৈতিকভাবে বিজেপিকে একেবারে আক্রমণ করে যে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি, তথ্য গড়মিলের তালিকা রয়েছে বিজেপির হাতে। এবার লজিক্যাল ডিসক্রিপেন্সি এটা কিন্তু কোনো এসআইআর এ ছিল না, কোনো আইনে নেই, এটা নতুন করে দলদাসদের মাথা থেকে বেরিয়েছে। তারা লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সির নামে আরও 1,33,00,000 থেকে 36,00,000 নামের তালিকা করেছেন, যে তালিকা আমাদের কারো কাছে নেই, কোনো পার্টিকে দেয়নি,
নিজেরা বিজেপি পার্টি অফিসে ধরে রেখে দিয়েছে। নিউজ রুমে চলে যাব সরাসরি অতনুর কাছে। অতনু, লজিক্যাল ডিসক্রিপেন্সি মানে অনেক রকমের অভিযোগ, এই অনেক রকমের অভিযোগ কি কি আসছিল? প্রথমে একটা সার সত্য আমরা সবাই বুঝে গিয়েছিলাম যে যদি একবার 2002-এর ভোটার লিস্টের সঙ্গে ম্যাপিং হয়ে যায় তাহলে বোধহয় আর চিন্তা নেই। বাবার নাম যদি ওখানে থাকে, মায়ের নাম যদি ওখানে থাকে, তাহলে আর সমস্যা নেই। ফর্ম টম জমা দেওয়ার পরে দেখা গেল তারপরেও হিয়ারিংয়ে ডাক আসছে। কেন না? লজিক্যাল ডিসক্রিপেন্সি হলো। না হয় বাবার নাম ওখানে রয়েছে, কিন্তু বাবার সঙ্গে যদি মায়ের বয়সের ফারাক 15 বছরের বেশি হয়, সন্দেহের চোখে দেখা হচ্ছে। আচ্ছা, যদি ঠাকুরদা ঠাকুরমার সঙ্গে 40 বছরের বয়সের ফারাক থাকে, সন্দেহের চোখে দেখা হচ্ছে, হিয়ারিংয়ে ডাকা হচ্ছে, মনে করা হচ্ছে আপনি ভোট দেওয়ার উপযুক্ত নন। লজিক্যাল ডিসক্রিপেন্সি হলো এই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে কত নাম বাদ পড়েছে? না 1,36,00,000। তা এত নাম যে বাদ পড়েছে তার তালিকা কোথায়? তালিকা প্রকাশ হয়নি, কোনো তালিকা দেওয়া হবে না। কিন্তু সুপ্রিম কোর্ট বলে দিল যে তালিকা প্রকাশ করতে হবে, যাতে বাড়ির পাশে পঞ্চায়েত অফিসে বা ব্লক অফিসে গিয়ে কেউ দেখতে পারেন, সেই ব্যবস্থা করতে হবে। এতদিন পর্যন্ত হিয়ারিংয়ের জন্য কোথায় যেতে হতো? না, হিয়ারিংয়ের জন্য যেতে হবে বিডিও অফিসে। প্রান্তিক পাড়ার একজন মানুষ যিনি দিন আনেন দিন খান, তার একটা দিনের রুজি রুটি পুরো শেষ হয়ে যাবে বিডিও অফিসে গিয়ে যদি লাইনে তাকে দাঁড়াতে হয়। সুপ্রিম কোর্ট জানিয়ে দিল বিডিও অফিসে যেতে হবে না, পঞ্চায়েত দপ্তরে বা ব্লক অফিসে সেখানেই হিয়ারিং হবে। 3 নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ, তা হলো যদি কেউ মনে করেন যে তিনি পারছেন না, বুঝতে পারছেন না, তাকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে, যে প্রশ্নগুলোর উত্তর তিনি ঠিকমতো দিতে পারবেন না, তিনি একজন সহযোগী নিতে পারেন। অথরাইজড লেটার দেওয়া হবে, সেই অথরাইজড লেটারে তিনি সাইন করবেন বা টিপ ছাপ দেবেন, সঙ্গে একজনকে নিয়ে যেতে পারেন। হতে পারেন তিনি বিএলএ, অর্থাৎ হাজার একটা প্রশ্নের মুখে পড়ে যে বিহ্বল অবস্থা হয়ে যাচ্ছে কিছু মানুষের, সেটা যাতে না হয় সেটা সুনিশ্চিত করার চেষ্টা করছে সুপ্রিম কোর্ট। এই লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ উঠেছে, রাজ্যের শাসক দল অভিযোগ তুলেছে যে তালিকা কেন প্রকাশ হচ্ছে না। তাহলে কি ধরে নিতে হবে যে এই তালিকার কোনো সত্যতাই নেই, যাকে খুশি ডাকা হবে? আজ সুপ্রিম কোর্ট জানিয়ে দিল 1,36,00,000, বেশ, এই 1,36,00,000 তালিকা দিতে হবে। এতে সাধারণ মানুষের হয়রানি কমবে, সাধারণ মানুষের কথা ভেবে, ভোটারদের কথা ভেবে এবং ভোটারদের অধিকার যাতে সুনিশ্চিত হয় সে কথা ভেবে সুপ্রিম কোর্টের আজকের এই নির্দেশ বলে মনে করছে বিভিন্ন মহল। ওকে, আর এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য দেখালাম, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বারবার করে সরব হয়েছিলেন এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যে তালিকা, সেই তালিকা প্রকাশের। এমনকি 31শে ডিসেম্বর বছরের শেষ দিনে তিনি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা বলেছিলেন, দাবি জানিয়ে এসেছিলেন লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশের, অর্থাৎ তথ্য গড়মিলের কি কি তালিকা রয়েছে সেই তালিকা এবং কাদের কাদের নাম রয়েছে সেই তালিকা প্রকাশের। 27শে ডিসেম্বর কি বলেছিলেন দেখুন। ইলেকশন কমিশন লুকাচ্ছে কেন? কার ভয়ে, কার আদেশে, কার অঙ্গুলি হেলনে? আর আমি 31 তারিখ দিল্লিতে নিজে যাব, আমি নিজে চিফ ইলেকশন কমিশনের সাথে দেখা করে সদুত্তর চাইবো। আপনার যদি উদ্দেশ্য সঠিক থাকে আর লোকাবার কিছু না থাকে, আপনি লিস্ট রিলিজ করবেন। বিজেপির নেতারা যেহেতু বলেছিল 1 কোটি 1.5 কোটি নাম বাদ যাবে লক্ষ্য পূরণের কারণে, আপনি ভারতবর্ষের ইলেকশন কমিশনার, আপনি বিজেপির ইলেকশন কমিশনার নয়। যদি 1,36,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়, লিস্ট রিলিজ করুক। বাংলায় যদি 1 কোটি রোহিঙ্গা বাংলাদেশি থাকে, ইলেকশন কমিশন লিস্ট রিলিজ করুক। হয় লিস্ট রিলিজ করুন, নইলে বাংলার মানুষের কাছে ক্ষমা চান, কান ধরে ক্ষমা চান যে ভুল হয়েছে। কেন ইলেকশন কমিশনের বিরুদ্ধে এফআইআর হবে না? আপনি এসআইআর করে বাংলা দখল করতে চেয়েছেন, মানুষ এফআইআর করে আপনার বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে জবাব দেবে। আর এই লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা, তথ্য গড়মিলের তালিকা প্রকাশ, এছাড়াও এসআইআর নিয়ে মানুষের হয়রানির অভিযোগে বারবার তৃণমূল বিভিন্ন জায়গায় মিছিল করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় হেঁটেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সভায় অভিযোগ করছেন। এই মুহূর্তে তার মানে কি প্রত্যেকটা বিধানসভা নির্বাচনের আগে যে সভা বা মিছিল, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, তারা এবার কৌশল কি সুর চড়াবেন আরো বেশি করে? প্রথমত আগামী 22 তারিখে একটি বৈঠক ডাকা হয়েছে বিকেল 4টের সময়, যেখানে তৃণমূল কংগ্রেসের সমস্ত BLA 1, BLA 2 MP, MLA এবং সাংগঠনিক দিকের বিভিন্ন যারা দায়িত্ব রয়েছেন তারা হাজির থাকবেন। প্রায় 1 লক্ষ পদাধিকারীদেরকে সঙ্গে নিয়ে এই বৈঠক হতে চলেছে এবং সেখান থেকে তৃণমূল কংগ্রেস পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে সেটা তারা ঘোষণা করবে বা দলের যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে জানিয়ে দেবেন।
কিন্তু এই প্রসঙ্গ যেটা নিয়ে আজকে সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত জানার পর তৃণমূল কংগ্রেস বলছে যে এটা তাদের কাছে মস্ত বড় জয়, এবং এটা তারা যে দাবি এতদিন ধরে করছিল সেই দাবিকে তারা মান্যতা পেয়েছেন আজকে সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের প্রেক্ষিতে। গত 31শে ডিসেম্বর যখন তার অভিষেকের সঙ্গে আরও 10 জন সাংসদ তারা যখন গিয়েছিলেন মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে, এবং বারবার সেখানের বৈঠকের মধ্যে কি হয়েছিল তা নিয়ে তৃণমূল কংগ্রেস চ্যালেঞ্জ ছুড়েছিল। তাদের বক্তব্য যে ক্ষমতা থাকলে নির্বাচন কমিশনের তরফ থেকে সিসি ফুটেজ প্রকাশ করে দেওয়া হোক, এবং এই লজিক্যাল ডিসক্রিপেন্সি অর্থাৎ তথ্যগত অসঙ্গতির পাশাপাশি তারা একাধিক দাবি তারা তুলতে শুরু করেন। এবং তুমি জানো যে এর মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় যে কয়েকটি চিঠি নির্বাচন কমিশনারকে পাঠিয়েছেন তার প্রত্যেকটা চিঠিতেই এই হেনস্থা, হয়রানি, লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথ্যগত অসঙ্গতির প্রসঙ্গের কথা বারবার ধরে উল্লেখ করে দিয়েছিল। এবং তাদের যেটা বক্তব্য ছিল যে অবিলম্বে কমিশনের তরফ থেকে এই সংক্রান্ত বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হোক, কমিশনের তরফ থেকে গোটা বিষয়টি সম্পর্কে স্পষ্টত পরিষ্কার করে তাদেরকে জানানো হোক, এভাবে হেনস্থা, হয়রানি তারা হতে দিতে পারেন না। এবং কেন বারবার এই তথ্যগত অসঙ্গতির প্রসঙ্গের কথা তারা তুলছিলেন তার কারণ হিসেবে তারা বলেছিলেন যে বহু জায়গাতে গ্রামাঞ্চলের প্রচুর মানুষজন রয়েছেন, এমনকি শহরেরও বহু জায়গাতে মানুষজন রয়েছেন, তারা জেনে উঠতে পারবেন না হয়তো যখন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে যে কেন তাদের নাম বাদ চলে গিয়েছে। এটি কোনোভাবে হতে পারে না। এবং তৃণমূলের বক্তব্য ছিল রাজনৈতিকভাবে বাকি বিরোধী রাজনৈতিক দলগুলো বিহারের মতো জায়গা বা মহারাষ্ট্রের মতো জায়গাতে এই বিষয়গুলো সম্পর্কে অবহিত ছিল না এবং তারা এই বিষয় নিয়ে কোনো আন্দোলন করেনি, কিন্তু তারা এই মানুষের অসুবিধার প্রসঙ্গের কথা সামনে নিয়ে তারা আন্দোলনও করবে এবং এই প্রসঙ্গকে তারা উত্থাপিতও করবে। এবং অয়ন্দা, তুমি যে প্রসঙ্গের কথা বলছিলে, বিভিন্ন সভাতে এমনকি খোদ মমতা বন্দ্যোপাধ্যায় যে মিছিলগুলো করেছেন তার প্রত্যেকটা জায়গাতে এই প্রসঙ্গগুলোই উঠেছিল। ফলে আজকে সুপ্রিম কোর্টের এই রায় আসার পর তৃণমূল মনে করছে যে তাদের আন্দোলনের কারণেই তারা যে দাবিগুলো মানুষের জন্য তুলেছিল সেটিকে মান্যতা পেয়েছে, এবং অবশ্যই আগামী দিনে যে কতগুলি নির্বাচনী প্রচার তৃণমূল কংগ্রেস শুরু করতে চলেছে তাতে অবশ্যই থাকবে। এবং 22 তারিখে নজর রাখতে হবে যে তৃণমূল কংগ্রেস এই প্রসঙ্গে নতুন কোনো রাজনৈতিক কর্মসূচি বা আন্দোলন ঘোষণা করছে কিনা। বেশ। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়েক মিনিটের মধ্যেই সুর চড়িয়েছেন বারাসাত থেকে। তিনি বলেছেন বিজেপির এসআইআর এর খেলা শেষ। কি বললেন দেখুন। গরিব মানুষ, বয়স্ক মানুষ সবকিছু ঠিক থাকার পরেও তাদের নাম যাতে ভোটার তালিকায় না থাকে, গায়ের জোরে বিজেপির সহকারী সংস্থা নির্বাচন কমিশন চেষ্টা করেছিল তাদের নাম বাদ দেওয়ার। গত 31শে ডিসেম্বর আমি দিল্লিতে গেছিলাম, আমাদের 10 জনের প্রতিনিধি দল চিফ ইলেকশন কমিশনারের সাথে বৈঠক করেছিল। আমাদের দাবি ছিল এই যে 1,35,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে মানুষকে হেনস্থা করা হচ্ছে, সবকিছু ঠিক থাকার পরেও হিয়ারিং নোটিশ পাঠানো হচ্ছে, এদের তালিকা প্রকাশ করুন। নির্বাচন কমিশন বলেছিল আমরা তালিকা প্রকাশ করব না, তার কারণ তালিকা যদি প্রকাশিত হতো এদের খেলাটা ধরা পড়ে যেত। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তৃণমূলের দাবিকে মান্যতা দিয়ে বলেছে লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট রিলিজ করতে হবে। শুধু তাই নয়, বিচারপতিরাও বলেছেন বিএলএ টুরা হিয়ারিং এ থাকবে। এর সাথে যারা হিয়ারিং এ যাচ্ছে তাদেরকে রসিদ দিতে হবে, অ্যাকনলেজমেন্ট দিতে হবে। বিজেপির এসআইআর এর খেলা শেষ। বিএলএ প্রতিনিধিত্ব করতে পারবেন ভোটারের যদি লজিক্যাল ডিসক্রিপেন্সি থাকে। আরো বিস্তারিত জানবো এই বিষয়টা, কারণ বারবার তৃণমূল মৈত্রী বলার চেষ্টা করছে বিএলএ টুরা এবার থেকে উপস্থিত থাকবেন, সেটা যে কোনো রাজনৈতিক দলেরই তো। একেবারে দেখো, বিএলএদের ক্ষেত্রে কোনো বাধা নেই। এর আগে বারবার করে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই দাবি জানানো হয়েছিল যে যখন এই শুনানি চলছে বা যখন নথি চলছে বা যখন এই ভেরিফিকেশনের প্রসেস চলবে, কেন সেখানে বিএলএরা থাকতে পারবে না, বিএলএ টুরা। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে আদালত এটা স্পষ্ট করে দিয়েছে যে যদি অথরাইজেশন লেটার থাকে, অর্থাৎ একজন ভোটার যাকে ডকুমেন্ট দিতে বলা হয়েছে সেই ভোটার যদি অথরাইজ করেন, সে যে কোনো ব্যক্তি হতে পারেন, তাকে একটি চিঠিতে অথরাইজেশন লেটার যেখানে সেই ভোটারের সই এবং আঙুলের ছাপ, সই অথবা আঙুলের ছাপ থাকবে, সেই রকম একটি অথরাইজেশন লেটার তিনি যে কাউকে দিতে পারবেন, ইনক্লুডিং বিএলএস। অর্থাৎ এরপর থেকে বিএলএরা কোনো ভোটারের হয়ে তাদের হয়ে যখন ডকুমেন্টস জমা দিতে বা তাদের হয়ে শুনানিতে তারা যেতে পারবেন, সেরকমটাই কিন্তু আজকে ভেরিফিকেশনের প্রসেসের সময় থাকতে পারবেন বা তাদের সঙ্গেও থাকতে পারবেন। যদি তিনি চান যে তার সঙ্গে অথরাইজ পার্সন থাকতে হবে, থাকলে তার ভালো হয়, কোনো বয়স্ক মানুষ যদি মনে করেন তাহলে
তিনিও থাকতে পারবেন। ফলে বিএলএদেরকে অ্যালাউ করার যে বিষয়টি বলা হয়েছে, সরাসরি বিএলএ না হয়ে যে কোনো অথরাইজ পার্সন অ্যালাউড বলে কিন্তু, এবং তার মধ্যে বিএলএরাও রয়েছে, সেই বিষয়টি আজকে সর্বোচ্চ আদালতের তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে। আর এই নির্দেশ পাওয়ার পরে, এই নির্দেশের কথা জানার পরেই আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছেন, জানুয়ারিতে কোর্টে হার, এপ্রিলে ভোটে হার। এই জয় মামাটি মানুষের, এই জয় খেটে খাওয়া মানুষের, এই জয় বাংলার। যারা বাংলার মানুষকে খালি ভাতে মেরে চুপ করে বসে থাকেনি, আমাদের মৌলিক অধিকার ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছে, তাদের দু গালে দুটো কষিয়ে থাপ্পড় মেরেছে দেশের সর্বোচ্চ আদালত। কার ক্ষমতা বেশি মোদিজি? 10 কোটি মানুষ, না বিজেপির জমিদার বহিরাগত জল্লাদ, না খেটে খাওয়া মানুষ? আজকে কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাবো। তৈরি থাকো। এটা উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, গুজরাট নয়। আমরা বহিরাগতদের কাছে মাথা নত করি না। সরাসরি চলে যাব অর্ণবের কাছে। অর্ণব, যে বিষয়টা উঠে আসছে যে এখনো পর্যন্ত কয়েক লক্ষর শুনানি হয়ে গেছে, এবার যারা বাকি আছে তাদের কি ঘরে বসেই বলা যায়, যাদের প্রচন্ড অসুবিধে এসআইআরে যেতে, শুনানিতে যেতে, তাদের ঘরে বসেই হিয়ারিং হয়ে যাবে? দেখো, দুটো বিষয় রয়েছে এক্ষেত্রে। লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশের পর 10 দিন সময়সীমা দেওয়া হয়েছে, তার মধ্যে এই শুনানি হবে। আচ্ছা। এবং এক্ষেত্রে যেহেতু রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ যিনি ভোটার, সেটা আমলাসলের যিনি পিমডের ডিম খেয়ে থাকেন কি কুচবিহারের তোরসার পারে খেয়ে থাকেন, যারা একেবারে নিরক্ষর, ক অক্ষর গোমাংস যাদের বলা হয়, তারা না পারেন সই করতে, তারা তাদের হাতের আঙুলের ছাপ দিয়ে তারা তাদের প্রতিনিধি হতে পারে। সেই প্রতিনিধি বিএলএ 2, তৃণমূল কংগ্রেস, বিজেপি বা অন্য কোনো রাজনৈতিক দলের মাধ্যমে তারা তাদের অবজেকশনটা জানাতে পারবেন। কিন্তু সবার আগে যেটা করলে তালিকাটা প্রকাশ করতে হবে, এবং সেটা পঞ্চায়েত ধরে, অর্থাৎ কার্যত বলা যায় বুথ ধরে ধরে তালিকা প্রকাশ। এবং এই তালিকা প্রকাশ করার জন্য ইসিআইকে পর্যাপ্ত পরিকাঠামো, অর্থাৎ আরও বেশি লোকবল, আরও বেশি অফিস, অর্থাৎ জায়গা সব মিলে এই সাপোর্টটা করবে রাজ্য। তাতে কি হবে, মানুষের হয়রানি বা ভোগান্তি, যেটা সুপ্রিম কোর্টের আজকের শুনানির মূল বিষয়বস্তু ছিল, সেটা কমানো যাবে। অর্থাৎ বিএলএ 2 অ্যালাউ হলো, ঘুরিয়ে সুপ্রিম কোর্ট আজ অ্যালাউ করে দিল। 2 হচ্ছে মানুষের হয়রানির যে অভিযোগটা আসছিল, সেই হয়রানি কমানোর জন্য যেহেতু বুথ লেভেলে, পঞ্চায়েত স্তরে, অর্থাৎ যে মানুষ যে বুথে রয়েছেন, এখন রাজ্য সরকারকে এই লজিস্টিক সাপোর্টটা দেওয়ার কথা বলা হয়েছে। সেই লজিস্টিক সাপোর্টটা রাজ্য যদি প্রোভাইড করে, যে ইলেকশন কমিশন বিএলও যে বুথে রয়েছেন সেইখানেই একটি স্কুলের ঘরকে রাজ্য সরকার পরিকাঠামো দিচ্ছে, রাজ্য সরকার স্টাফ দিচ্ছে, তাহলে মানুষকে আর সেখান থেকে বাইরে যাওয়ার বিষয় নয়। কাজে এটা ইসিআই আর রাজ্যের আলোচনা সাপেক্ষে নির্দিষ্ট হবে। কাজে হয়রানি রোধ এর যে বিষয়টা রয়েছে সেটা অনেকটা কমবে। আর একটা গুরুত্বপূর্ণ যে পর্যবেক্ষণ রয়েছে, যেটা মনে করা হচ্ছিল 14ই ফেব্রুয়ারি ফাইনাল তালিকা বেরোবে এই হিয়ারিং এর পর, কমিশন নাকি যে গতিতে, রকেট গতিতে এগোচ্ছে এই কাজ, এবং তারা নির্ধারিত ডেডলাইনের আগেই তারা তালিকা প্রকাশ করে ফেলতে পারে, সেই জায়গাটা সুপ্রিম কোর্ট বাঁধ দিয়ে দিল। অর্থাৎ এই 1,35,00,000 মানুষকে যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে তাদেরকে হিয়ারিং এ ডাকা হচ্ছে, তাদের কি অভিযোগ, তাদের নথি কি বলছে, এগুলি করছিল এই এলডি অর্থাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সি নামে এভাবে মানুষের নামে হয়রানি করা হচ্ছে, নাম বাদ দেওয়ার একটা চক্রান্ত হচ্ছে, তাদের সেই অভিযোগটা মান্যতা পেল। 2, বিএলএ 2 তারাই বলছিল বারবার এই শুনানিতে কেন বিএলএ 2 থাকবে না। কিন্তু জয়মাল্য বাগচি স্পষ্ট জানিয়েছেন, যদি বিএলও বাড়ি বাড়ি যখন ফর্ম দিতে যাচ্ছে, কালেক্ট করছে, সেখানে বিএলএ 2 থাকতে পারে, তাহলে এক্ষেত্রে থাকতে অসুবিধা কোথায়? আর বিচারপতি দীপঙ্কর দত্ত বলেছেন, তা এই অ্যাডমিট কার্ড একটা জন্ম শংসাপত্র হিসেবেও দেখা হয়ে এসছে এতদিন। এটাই এ রাজ্যের একটা রীতি, কারণ তিনি এই রাজ্য থেকে প্রেরণ করেন, তিনি খুব ভালো করে জানেন একটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের অর্থ কি। কাজে সেই জায়গাটাও পর্যবেক্ষণে রাখা আছে, যদিও নির্দিষ্টভাবে নির্দেশনামার মধ্যে উল্লেখ নেই, কিন্তু সেটাও এবার কমিশনকে বাধ্য করবে কিছু একটা বিবেচনা করতে সুপ্রিম কোর্টের আজকের এই পর্যবেক্ষণের পর। আর আজকে এই নির্দেশের পরেও রাজনৈতিক তরজা তুঙ্গে। নির্বাচন কমিশনকে এখতিয়ার কে দিয়েছে? আর সারা ভারতবর্ষের কোথাও এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে হয়রানি হচ্ছে না, একমাত্র পশ্চিমবঙ্গকে বেছে বেছে টার্গেট করে। আর কিসের ভিত্তিতে 1,36,00,000?
কোনো মেমো নাম্বার নেই, কোনো সরকারি নথি নেই, সরকারি নোটিফিকেশন নেই, হোয়াটসঅ্যাপে ডাকা হবে আর মানুষের নাম, লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হবে। টার্গেট করে বেছে বেছে মুসলমানদের নাম, বেছে বেছে মহিলাদের নাম, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটার, যারা তৃণমূল কংগ্রেসকে ভালোবাসে, টার্গেট করে তাদের নাম বাদ দেওয়ারই পরিকল্পনা। সুপ্রিম কোর্টের ধন্যবাদ যে তারা ওই জায়গায় হস্তক্ষেপ করেছেন। এই কাজ পুরোপুরি অসাংবিধানিক, সংবিধান বিরোধী কাজ করছে নির্বাচন কমিশন। এই জিনিস দেখবেন কেন্দ্রীয় নির্বাচন কমিশন, দেখবেন সুপ্রিম কোর্ট। আমরা শুধু একটা ত্রুটি মুক্ত বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী মুসলিম এবং রোহিঙ্গা মুসলিম মুক্ত, মৃত ভোটারের নাম মুক্ত একটি ভোটার লিস্ট চাই, যে ভোটার লিস্ট অনুযায়ী বাংলার মানুষ ভবিষ্যতের সরকারকে নির্বাচিত করবেন। কোন কাগজ যাবে, কোন কাগজ যাবে না, পশ্চিমবঙ্গে বসে এ নিয়ে কথা বলা খুবই মুশকিল। কারণ পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে কিনা জাল নথির কারখানা চলে, সুতরাং এই জিনিস বন্ধ হওয়া দরকার।